সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। ভিআইপি প্রোটোকল নিয়েই জ্যামে বসে থাকলেন ডক্টর ইউনূস। এরপর জানাবো পাল্টে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো। আরও জানিয়ে দেব ২৬ বছর পর মুক্তি পেলেন সেই নাসির। এরপরই জানাবো বাংলাদেশি সন্দেহে ভারতের ২ রাজ্যে হামলা ভাঙচুর, গ্রেফতার ২। আর সর্বশেষে জানাবো তাইওয়ানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, অস্ত্র হাতে নিচ্ছে চীনের শিশুরাও। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিআইপি প্রোটোকল নিয়েই জ্যামে বসে থাকলেন ডক্টর ইউনূস। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশ, রাজধানীতে ফিরছে চিরচেনা যানজট। এই যানজটেই বসে থাকতে দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাষ্ট্রীয় প্রোটোকল ছিল তার সঙ্গে। রবিবার ১১ আগস্ট এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে ভিআইপি প্রোটোকল নিয়েই যানজটে বসে আছেন ডক্টর ইউনূস। ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী লেখা ডক্টর ইউনূসের গাড়ি ঘিরে রেখেছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের SSF এর সদস্যরা। এ সময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তা ধারেই দাঁড়িয়ে থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন, রাস্তা থেকে দূরে দাঁড়ান, কোনো গাড়ির ভেতরে ঢুকাবেন না, বাম পাশের রিক্সা ডান পাশের লেনে ঢুকাবেন না, কেউ রাস্তা ক্রস করারও চেষ্টা করবেন না। এদিকে পাল্টে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো। পুলিশের ইউনিফর্ম লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আজ রোববার ১১ আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের এক প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশের ১১ দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যেই পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব পোশাক ও লোগো চেঞ্জ হবে, কারণ পুলিশ বলছে এই পোশাক নিয়ে তারা আর বেরোতে চায় না। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীকে যারা অর্ডার দিয়েছে দোষটা তাদেরই বেশি। তারা চাকরি রক্ষার ভয়ে ঊর্ধ্বতনদের হুমুক প্রতিপালনে বাধ্য হয়। ২৬ বছর পর মুক্তি পেলেন সেই নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসির প্রায় ২৬ বছর থেকে জেলে। তার বিরুদ্ধে জোড়া খুন, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনের মামলা ছিল মোট ৩৬টি। একে একে খালাস পান 31টি মামলায়। দুটিতে সাজা হলেও কারাভোগে শেষ হয়ে যায়। এখন অবশিষ্ট আছে আর ৩টি মামলা। এর মধ্যে দুটি মামলায় আগে থেকেই জামিনে ছিলেন। সর্বশেষ রোববার ১১ আগস্ট তিনি জামিন পান। এরপর সন্ধ্যা ৭টার দিকে নাসির চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। র্যাব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় শিবির নাসির নামেই পরিচিত হয়ে ওঠেন। কারাসূত্র জানায় ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে ছিলেন নাসির। দীর্ঘ ২৬ বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে ফটিকছড়ির 3টি হত্যা মামলায় বিচারাধীন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, সর্বশেষ মামলায় জামিননামা আদালত থেকে আসার পর যাচাই বাছাই করা হয়, পরে বন্দী নাসিরকে মুক্তি দেওয়া হয়। নাসিরের আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে নাসিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, তাই খালাস পেয়েছেন তিনি। আর নাসিরের ছোট ভাই জিয়াউদ্দিন বলেন, ভাইয়ের জীবনের অনেকটা সময় কারাগারে কেটে গেছে, আর কতদিন বন্দী থাকবেন, এখন ভালোভাবে জীবনযাপন করবেন তার ভাই। এদিকে বাংলাদেশি সন্দেহে ভারতের 2 রাজ্যে হামলা ভাঙচুর, গ্রেফতার 2 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গিয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবস্থান নিয়েছে শেখ হাসিনা। আর এই গাজিয়াবাদে সম্প্রতি হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও এর পরের ঘটনা নিয়ে ভারতে অপপ্রচারের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমগুলোর দাবি। জানা গেছে, শুক্রবার ভারতের হিন্দু রক্ষা দল HRD নামের একটি সংগঠন কথিত বাংলাদেশিদের উপর হামলার অভিপ্রায়ে গাজিয়াবাদের মধুবান বাবুধাম থানা এলাকার গুলফার রেল স্টেশনের পাশে বস্তিতে হামলা ও ভাঙচুর চালায়। 15 থেকে 20 জনের দল পুলিশের বাধা উপেক্ষা করেই বস্তিতে আগুন লাগিয়ে দেয়। মুসলিম নাম ও পরিচয় চিহ্নিত করে মারধরও করতে থাকে। এই বিষয়ে শনিবার গাজিয়াবাদের এক পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় 2 মূল অভিযুক্ত HRD দলের প্রধান ভূপেন্দ্র তোমর ওরফে পিঙ্কি চৌধুরী এবং বাদল ওরফে হরি ওমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দায় স্বীকার করে পিঙ্কি চৌধুরী বলেন, আমার সঙ্গে HRD সদস্যরা এই ঘটনায় জড়িত ছিল। আমরা হামলার সম্পূর্ণ দায় স্বীকার করছি। আমরা আরো জানি যে পুলিশ একটি FIR নথিভুক্ত করেছে এবং একটি অনুলিপি আমাদের কাছে আছে। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সারা
সারা দুনিয়া নীরব রয়েছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছি 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে ব্যবস্থা নিতে। তবে গাজিয়াবাদ পুলিশ জানায় যাদের উপর হামলা হয়েছে তারা কেউই বাংলাদেশি নয়, তারা শাহজাহানপুরের বাসিন্দা। এই ঘটনায় পিঙ্কি চৌধুরী সহ কয়েকজনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে ভারতের ওড়িশায় বসবাসকারী বেশ কয়েকজন বাঙালি শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধর করা হয়েছে। এই ঘটনায় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে ওড়িশার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে সাইকেলে মনোহারী সামগ্রী বিক্রি করা ওই বিক্রেতাকে মারধর করছে একজন ব্যক্তি। বিক্রেতাকে তার আধার কার্ড দেখানোর নির্দেশ দেওয়া হচ্ছে, আধার কার্ড দেখাতে না পারায় চলছে মারধর। নবান্ন সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির কথা প্রকাশ্যে আসার পরেই উড়িষ্যা রাজ্যের বসবাসকারীর কয়েকজন বাঙালি শ্রমিককে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশি সন্দেহে তাদের মারধর করাও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে খবর পেয়ে উড়িষ্যার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মাঝিকে ফোন করেন মমতা। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। খবরে বলা হয়েছে উড়িষ্যা সরকারের মাধ্যমে এই ভাসমান শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে এসে এই রাজ্যে কাজ করার আহ্বান জানিয়েছে মমতা। এদিকে তাইওয়ানের সঙ্গে যুদ্ধের সংখ্যা চীনের, অস্ত্র হাতে নিচ্ছে চীনের শিশুরাও। শুধু বেইজিং এ নয়, এমন চিত্র এখন দেশটির বহু প্রদেশে। তাইওয়ানের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধের আশঙ্কা ও বহির্বিশ্বের হুমকি এড়াতে প্রস্তুতি নিচ্ছে চীন। মাতৃভূমি রক্ষায় জাতীয়তাবাদের বীজ বপন করা হচ্ছে ছোট থেকেই, ফলে পড়াশোনার পাশাপাশি সামরিক প্রশিক্ষণও নিতে বাধ্য হচ্ছে চীনা শিশুরা। রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্যই। শিশুদের সামরিক প্রশিক্ষণ নিয়ে গত এপ্রিলে অনলাইনে বিভিন্ন ছবি অন্তর্ভুক্ত করে সেই প্রাথমিক বিদ্যালয়। সেই পোস্টে স্কুলটির একটি ক্যাপশন জুড়ে দেয়। সেখানে লেখা, সাম্প্রতিক বছরগুলোতে স্কুলটি দেশপ্রেমের মূল বিষয়বস্তুকে প্রচার করার পাশাপাশি আদর্শ রাজনৈতিক এবং নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করতে কঠোর পরিশ্রম করা হচ্ছে। পোস্টটিতে তারা আরও লিখেছে, আমরা জাতীয় প্রতিরক্ষা শিক্ষার একটি শক্তিশালী পরিবেশ তৈরি করব, সমৃদ্ধি ও বর্ণাঢ্য কার্যক্রম পরিচালনা করব, শিক্ষার্থীদের দেশপ্রেম, সেনাবাহিনীর প্রতি ভালোবাসা এবং সাংগঠনিক শৃঙ্খলা গড়ে তুলব এবং ছোটবেলা থেকেই মাতৃভূমিকে রক্ষা করার উচ্চাকাঙ্ক্ষা গড়ে তুলব। চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় সামরিক কমিশন জানুয়ারিতে এই ধরনের স্কুলকে মডেল স্কুল হিসেবে অভিহিত করে। এরপর থেকে চলতি বছর এই ধরনের মডেল স্কুলের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দেশটিতে 15 বছরের কম বয়সী ছাত্রদের জন্য ক্যাডেট প্রশিক্ষণ আইনগতভাবে বাধ্যতামূলক করা হতে পারে। এ বিষয়ে ন্যাশনাল ডিফেন্স এডুকেশন আইন সংশোধনের প্রস্তাব করা একটি বিল এপ্রিলে রাবার স্ট্যাম্পিং ন্যাশনাল পিপলস কংগ্রেসে প্রথম পাঠ করা হয়েছিল। তবে শিশুদের এই সামরিক প্রশিক্ষণের নিন্দা জানিয়েছে বিশ্লেষকরা। অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের চায়না প্রোগ্রামের প্রধান বেথানি অ্যালেন বলেন, ছোট এবং কম বয়সী শিশুদের সামরিক শিক্ষা কার্যক্রমে নিয়োজিত করা চীনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক বৈদেশিক নীতিকে স্বাভাবিক করে তুলেছে। তবে চীনের এই কার্যক্রমে আপত্তি নেই অনেক অভিভাবকদেরও। পাশাপাশি চীনের সেনা কর্মকর্তাদের অনেকেরই সন্তান এখন এই ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন। দেশটির সাবেক এক সৈনিক সাংগুও ফেং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, তিনি নিজেও সিচুয়ানের একটি স্কুলে এই ধরনের সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন।